মার্কিন অন্দরমহলে কিছু চলছে। শেখ হাসিনা দেশে ফেরা বলছেন, আমি বলছি। কিন্তু বিষয়টা হলো শেখ হাসিনাকে আমরা একটু ইয়ে করি। আমি আর আপনি একটু শেখ হাসিনার কে দেখি। একজন মানুষ এত বড় ট্রমার ভিতর থেকে উনি যখন ডিসিশন নিলেন যে বাংলাদেশে ফিরবেন, আমি বলছি ওনার তৎকালীন সময়ে বাংলাদেশে ফেরা, বঙ্গবন্ধু হত্যার ৩ বছর পর, সেটা ছিল আজকে ৬ বছর পরে, ৬ বছর পর, এই সেই ৮১ সেই ১৭ই মেতে সেই সময়ের ডিসিশন, তৎকালীন সময়ে বাংলাদেশে ফেরা, আজকের যে ঘোষণা, এটার চেয়ে অনেক বড় ডিসিশন ছিল। কারণ সেটা আরো খারাপ সময় ছিল, আমরা হয়তো বা জানি না, কিন্তু সেই সময়টা অবস্থান ছিল আরো অত্যন্ত কঠিন সময়। তখন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে। আর আজকের পরিস্থিতি, এখন শেখ হাসিনা যখন ঘোষণা করলেন বাংলাদেশে ফিরবেন, এই পরিস্থিতিটা হলো যারা যে ইন্টারনাল শক্তিগুলো বাংলাদেশে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল ২০২৪ সনের অগাস্ট মাসে, সেই শক্তিগুলো এখন বিভাজিত, একত্রিত নয়। তারা এখন বিভিন্নভাবে নিজেরাই নিজেদের অপকর্মের কথা, যে এটা কোনো গণতান্ত্রিক আন্দোলন ছিল না, এটা ছিল টোটালি একটা পলিটিক্যাল পিছন থেকে ছুরিকাঘাত করে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে যে চরমভাবে এগিয়ে চলছিল, সেটাকে ধূলিসাৎ করে দিয়ে বাংলাদেশকে সম্পূর্ণভাবে একটি অকার্যকর রাষ্ট্র হিসাবে তৈরি করা। এবং আপনার মুখ থেকে ইতিমধ্যে আমরা জেনেছি, এবং আমিও বলতে যাচ্ছি, মার্কিন আন্তর্জাতিক পলিটিক্স এশিয়া প্যাসিফিক বা ইন্দো প্যাসিফিক জোনের, সেটার স্বার্থ রক্ষার যারা করছে, যে দালালগুলো বাংলাদেশে করছে, তাদের মাধ্যমে যে শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে, সেই পরিস্থিতিটা এখন বদলিয়ে গেছে। চলুন আমরা এখন শেখ হাসিনার ডিক্লারেশন, যে আমি দেশে ফিরব। শেখ হাসিনা দেশে ফিরলে কেউ বাধা দিতে পারবে? এই মুহূর্তে কেউ বাধা দিতে পারবে না। শেখ হাসিনা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, আমি যতদিন ধরে রাজনৈতিক বিশ্লেষণ করি, আমি বহুবার দেখেছি এর চেয়ে কঠিন সময় উনি পার করেছেন, যাকে উনি সরাসরি মৃত্যুর মুখে দাঁড়িয়ে বাংলাদেশে নেতৃত্ব দিয়েছেন। ক্ষমতায় থাকলেই কিন্তু আপনি সুরক্ষিত, এটা তো দেখলাম ৫ই অগস্টে তো দেখলাম যে সুরক্ষিত নয়। ওনাকে সেদিন একটি বুলেটেই হত্যা করতে পারত, ইচ্ছা করলেই তো ওনাকে। কিন্তু যেহেতু উনি দুঃসাহসী এবং দূরদর্শী, দুইটা বিষয়কে সঙ্গে, অতএব তার ঘোষণায় তামাম পৃথিবীর রাজনৈতিক যে খেলার মাঠ তৈরি হয়েছে বাংলাদেশে, সেখানে হিসাব নিকাশ পাল্টে যাচ্ছে। কিভাবে পাল্টে যাচ্ছে আমি একটা উদাহরণ দিই। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ক্রিকেটার ইমরান যখন আমেরিকার সাথে দ্বন্দ্ব হলো, তাকে সরিয়ে দেওয়া শুধু হয়নি, তাকে এখনো পর্যন্ত জেলে বন্দি করা হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট একদম সম্পূর্ণভাবে উনি দেশে ফেরার আপাতত কেন ভবিষ্যতেও কোনো সম্ভাবনাই সেখানে দেখা যাচ্ছে না। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি কিন্তু এক শেখ হাসিনার দূরদর্শিতায় মাত্র ২ বৎসরই শেখ হাসিনা যেখানে নিজে ডিক্লার করতে পারেন যে আমি দেশে ফিরবো, আমার জন্য তোমরা ফাঁসির মঞ্চ তৈরি করো আর যাই করো, আমি আমার দেশে ফিরবো, এটাকে আটকানোর, এটাকে আমি এইভাবে বলবো, এটাকে আটকানোর যে ক্ষমতা, সক্ষম, সেটা কারো নেই। বাংলাদেশ এটাকে বাধা দিতে পারবে না, আন্তর্জাতিক কোন শক্তি এটাকে বাধা দিতে পারবে না। তাই মার্কিন অন্দরমহলের আভ্যন্তরীণ হিসাব নিকাশ কিন্তু সম্পূর্ণভাবেই পাল্টে যাচ্ছে। এর কারণটা কি? কারণটা আপনারা লক্ষ্য করে দেখবেন যে মার্কিন প্রশাসনের বাংলাদেশের যিনি প্রতিনিধি, সেই অ্যাম্বাসেডর সাহেব আমেরিকার ২৫তম কি জানি স্বাধীনতা বলবো না, দেশ তৈরির বা ২৫০ বছর পূর্তির আয়োজন গত বছর হয়েছে আমেরিকা, আমি সেটা লাইভ করেছিলাম। সেখানে বাংলাদেশে অনেকগুলো রিক্সাকে আমেরিকান ফ্ল্যাগ দিয়ে তৈরি করে সেটা দূতাবাস প্রদর্শন করেছে, এবং এই সেগুলো নিশ্চয়ই সেখানে ডিস্ট্রিবিউশন হবে। এই বিষয়টা কিন্তু বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে ইনফ্লুয়েন্স তৈরি করার জন্যই
অনেকগুলো কাজের বাহ্যিক যেটা আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি, কিন্তু এর পেছনে নিচের যে আরো অনেক বড় কিছু হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি না। আপনি শুধু চিন্তা করে দেখুন, উদাহরণটা, এই রিক্সা যদি ভারতের পতাকা দিয়ে হতো, এই রিক্সা যদি রাশিয়ান এমনকি চাইনিজ পতাকা দিয়ে হতো, তাহলে ইতিমধ্যে বাংলাদেশে যারা বাংলাদেশ বিরোধী বলবো তারা কিন্তু রাস্তাঘাট সমানে এবং মসজিদ মাদ্রাসায় সমানে আন্দোলন করতো, কিন্তু কিছুই বলা হচ্ছে না। অতএব আমেরিকান সমীকরণটা হলো এই যে তারা বাংলাদেশের একটি বড় গোষ্ঠী, যেই গোষ্ঠীর প্রতিদ্বন্দ্বিতা করার জন্য, যে গোষ্ঠীকে আটকিয়ে রাখার জন্য বাংলাদেশের প্রায় 60% মানুষের প্রতিনিধিত্ব করে, যেমন বিএনপি, জামাত, সমস্ত রাষ্ট্রবিরোধী ইয়েগুলো, তাদেরকে নট অনলি ফাইন্যান্সিয়াল, তাদেরকে এমনকি সামরিক শক্তি দিয়ে সহযোগিতা করে তাদেরকে ক্ষমতায় বসিয়ে রাখতে হচ্ছে। অতএব এদের এই যে খরচ, এই খরচ করে যেটা ইন্দো প্যাসিফিক তথা বঙ্গোপসাগরে তাদের যে মৌলিক উপস্থিতির প্রয়োজন, সেটা কিন্তু অনেকটাই আমি বলবো কার্যত তারা হাসিল করে ফেলেছেন ইউনূস সরকারের মাধ্যমে। অতএব এখন যেটা স্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হলে আমেরিকাকে এই বাস্তবতা মানতে হচ্ছে যে শেখ হাসিনা ফিরবেন, এবং বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনৈতিক মাঠে না নামালে একটা দীর্ঘস্থায়ী বা দীর্ঘ মেয়াদী স্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশে হবে না। আর বাংলাদেশে যদি অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান থাকে, তাহলে যে পরিস্থিতি, যে সুবিধাটুকু আমরা তৈরি করতে পেরেছি আমেরিকা সেখানে, সেটার যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। অতএব রাজনৈতিক শক্তিগুলোর প্রতি আমেরিকা যে সিগন্যাল গুলো পাঠাচ্ছে, হয়তোবা, আমি হয়তোবা বলে দিচ্ছি কারণ আমি তো তাদের মুখপাত্র নই, হয়তোবা যে ইয়েগুলো করে দিচ্ছে সেটা হলো যে হ্যাঁ, আমরা রাজনৈতিক শক্তি আপনাদের সকলের সাথে কাজ করতে চাই, আমরা একটি নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের সাথে কাজ করি না, যেটা বারবার বলে স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউসের মুখপাত্ররা। এবং সেখানে আওয়ামী লীগের নিষিদ্ধতা নিয়ে এখনো পর্যন্ত তারা কিন্তু কোনো মন্তব্য করেনি। আমার যখন সর্বশেষ ব্রিফিং এই প্রশ্নটা ছিল, তখন তারা বলেছে বাংলাদেশে কোনো রাজনৈতিক শক্তিকে নিষিদ্ধ করা হোক, এটা আমেরিকা পছন্দ করে, আমেরিকা এটা চায় না। ধন্যবাদ। আমি যেখানটা আপনি থামলেন সেই জায়গাটিতেই, যে এখন আমরা দেখতে পাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশি যে লবি বা কোর গ্রুপটা আছে, দৃশ্যত আমরা যদি যেমন যাদেরকে বলি, এর মধ্যে কয়েকজন উপদেষ্টা ছিলেন, কয়েকজন উপদেষ্টা ছিলেন না, কিন্তু ডক্টর ইউনূসকে একদম মানে ঘিরে রেখেছিলেন। আমাদের গণমাধ্যম নমস্য ব্যক্তিরা আছেন 2-4 জন, শহীদুল আলমরা আছেন, বদিউল আলম মজুমদাররা আছেন। আবার এখন দেখলাম এই যে 2-3 জন সাংবাদিক, আপনার মার্কিন মূল্যকে একজন আছেন যাকে পাঠানো হয়েছিল প্রেস মিনিস্টার করে, গোলাম মর্তুজা, তিনি প্রতিদিনই ফেসবুকে কথা বলছেন। আকবর, যিনি বিবিসিতে ছিলেন, লন্ডনে যার পোস্টিং হয়েছিল, সে এখন চাকরি ছেড়ে এসে প্রতিদিন কথা বলছে, এবং তারা প্রকাশ্যে বলছে যে মার্কিন বাংলাদেশে ভারতকে ঠেকাতে হলে মার্কিন যে প্রভাব, সেটা মার্কিন যে বলয়, সেটিকে বাংলাদেশে বিদ্যমান রাখা, শক্তিশালী করা জরুরি, এই কথাগুলো তারা প্রকাশ্যে বলছে। তো এই গ্রুপটা কি শেখ হাসিনা ফেরার বিষয়টিকে তারা আসলে কতটা মানে ঠেকানোর মনোভাবে যেতে পারে, এবং চেষ্টা কতটা তাদের সফল হতে পারে? আপনি যেভাবে তুলে ধরলেন, যে নামগুলো বললেন, প্রথমত বলে রাখি আমি কিছু কিছু নাম নিজ মুখে আনি না, কারণ আমি তাদেরকে প্রচার করতে চাই না, মানে আমি বাস্তবতাটা বলে দিলাম। কিন্তু আপনি নাম বলছেন, ভালো করেছেন। এবং প্রথম জনের যিনি নাম বলছেন, তিনি তো বসবাসী করেন আমার থেকে 2-3 মাইল, 10 মাইলের রেডিয়াসে, এবং এক সময় বাম রাজনীতির সাথে যুক্ত এই ব্যক্তি, উনি নিজকে শুধু ঘৃণাই ছড়াচ্ছেন না, দুর্গন্ধ ছড়াচ্ছেন প্রতিদিন। আমি দেখলাম যে আমাদের সহকর্মী, সহযাত্রী অনেকে তার কথা শুনে, আমি কিন্তু শুনতে চাই না। অনেকে বলবেন যে আপনি না শুনলে বিশ্লেষণ করেন কিভাবে? বিদ্বান, কি জানি আপনি, ভুলে গেলাম কেন, দুর্জন বিদ্বান বিদ্বান হলেও পরিত্যাজ্য, এইটাই আমি ধারণ করি।
এটাই আমি ধারণ করি। আমার ওখান থেকে শিখার কিছু নেই, বলার কিছু নেই। আমি এর উপরে থাকবো। আমি আরো উপরে থাকবো। আমি দৌড়াবো, আমার পিছনে তারা দৌড়াবে। বা আমি ব্যক্তি হিসেবে বলছি না, আমরা সমষ্টিগত। আমরা যারা দেশকে ভালোবাসি। অতএব এই দুর্গন্ধকে আপনি যত নাড়াবেন, তত দুর্গন্ধ ছড়াবে। না নাড়াবেন, এটা হয়ে যাবে, ড্রাই হয়ে এটা এমনকি সেখান থেকে আপনি পরবর্তীতে ভালো কিছুতে ব্যবহার করতে পারবেন। তবে কথাটা ইম্পর্টেন্ট এই জন্যে আপনি তুলে ধরাতে আমার সুবিধা হলো যে তারা কিন্তু সন্ত্রস্ত হয়ে পড়লো যে আমেরিকা কি তাহলে আমাদেরকে ব্যবহার করে ছেড়ে দিল? এই পয়েন্ট আপনার রাখতে হবে। আমেরিকা কি আমাদেরকে ব্যবহার করে ছেড়ে দিল? যদি ছেড়ে দেয় তাহলে তো আমাদের রক্ষা নেই। আমাদের রক্ষা নেই। রক্ষা এমনকি তারা বিদেশে গিয়েও রক্ষা পাচ্ছে না। কারণ যেখানেই যাবে সেখানে সামাজিকভাবে তারা প্রতিহত হচ্ছে। অতএব বিষয়টা হলো যে আমাদেরকে কি স্বপ্ন দেখানো হয়েছিল সেটা জানি না। কিন্তু আমরা ব্যবহৃত হয়েছিলাম সেটা আমরা জানি। এবং আমেরিকা আমাদেরকে ব্যবহার করছে এই ভাবটা তারা বলছে, আমেরিকা বলছে না কিন্তু। অতএব তারা ক্রাই করছে যে আমাদেরকে ফেলে দিয়ে চলে যাচ্ছেন কেন? তারা জুজুর ভয় দেখাচ্ছে, আরে ভাই আপনারা যদি না থাকেন তাহলে তো ভারত এটাকে দখল করে ফেলবে। ভারত বাংলাদেশকে কখনো দখল করেনি, ভবিষ্যতেও করবে না। কিন্তু ভারত যতটুকু দখল আছে তার থেকে বাড়বে, কমবে না। আমি কি ব্যাপারটা বুঝাতে পারলাম? যে আপনারা যতই ক্রাই করেন, যতই চেষ্টা করেন, শেখ হাসিনাই একমাত্র বঙ্গবন্ধু উত্তর, একমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব যে ভারতকে বাংলাদেশ থেকে দূরে রেখেছে যাতে তার প্রভাব কম থাকে। আপনি যদি দৃশ্যমানভাবে দেখতে চান তাহলে দেখবো, এটা তুলনা করবেন যে শেখ হাসিনা চলে যাবার পর আজ পর্যন্ত ভারতের তাবেদারি করছে এই দুইটি সরকার, প্রতিদিন করছে। তারা যখন বলে সেভেন সিস্টার দখল করে ফেলবো, এটাও একটা তাবেদারি। এটাও যে তুমি আমাকে আদর করো, তুমি আমাকে জায়গা দাও, আমি তো তোমার সহযোগিতা। ইলিশ তারা বেশি পাঠিয়েছে, আম তারা বেশি পাঠিয়েছে, সমস্ত কিছু তারা বেশি পাঠিয়েছে। উল্টা ভারত বাংলাদেশের জন্য গত 24 মাসে অনেক কিছু বন্ধ করে দিয়েছে, যেমন ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে। অতএব তারা যে জুজুর ভয়টা দেখাচ্ছে, এটা হলো বাংলাদেশের রাজনীতিতে ভারতের ভয় দেখাতে হবে। আমেরিকাকে এই দুইজন ব্যক্তির নাম বলছেন, আরো এদের সাথে যাদের নাম বলছেন, তারা সকলে মিলে আমেরিকাকে বোঝাতে চেষ্টা করছে যে জীবন রক্ষার জন্য তারা ক্রাই করছে। কারণ তারা দেখতে পাচ্ছে যে শেখ হাসিনা ফিরবে, শেখ হাসিনাকে তো তারা নাল এন্ড ভয়েড করতে পারে নাই। শেখ হাসিনা যদি শব্দটা শেখ হাসিনা, ইয়েস যদি বাট অমুক তমুক, শেখ হাসিনা নাই। এটা আমি রাজনৈতিক বিশ্লেষণ করছি, আপনিও এটা জানেন। শেখ হাসিনার আজ পর্যন্ত কোনো ডিক্লারেশন উনি করেননি, এরকম হয়নি। অতএব আমেরিকা যে পরিবর্তিত পরিস্থিতিতে তারা নতুন করে চিন্তা করছে, সেটা ওনারা টের পেয়ে গেছেন। এবং তার দ্বারা এই টের পাওয়াতেই তারা বলছেন, আরে ভাই তোমরা চলে যেও না, তাহলে তো ইন্ডিয়া চলে আসবে। আওয়ামী লীগ চলে আসার অর্থ হলো তাদের কাছে ইন্ডিয়া, যেটা সবসময়। এখন বাস্তবতা হলো বিশ্ব রাজনৈতিক পরিস্থিতিতে আমেরিকা এই ব্যক্তিগুলো আমেরিকার কাছে ইম্পর্টেন্ট না। আমেরিকার কাছে ইম্পর্টেন্ট হলো সেখানকার পরিস্থিতি এবং ভারত। এবং তার কারণ হিসাবে আমি তুলে ধরছি, আপনার যারা শুনছেন তাদের জন্য তুলে ধরছি যে একটা বিরাট ছিল, পরিকল্পনা ছিল যে বাংলাদেশে যে ইন্টারিম সরকার বসেছিল, সেই ইন্টারিম সরকারকে দীর্ঘমেয়াদ মানে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় রাখা হবে এবং সেখানে নির্বাচন বা এই সকল কিছু অনেক দিনের জন্য পিছিয়ে দেওয়া হবে। কিন্তু সেই বিষয়টা যদি আমরা দেখি যে নির্বাচন এত দ্রুততম সময়ে বলছি এই জন্যে যে নির্বাচনটা তাদের পরিকল্পনা ছিল নির্বাচন হবে না, দীর্ঘমেয়াদী ডক্টর ইউনূসের সরকার সেখানে থাকবে। কিন্তু আমরা বিশ্বাস করি আর না করি, এই যে যে দুই সাংবাদিকের কথা বললেন তাদেরকে আমি বলছি, আপনাদেরকে এই যে নির্বাচন করতে বাধ্য হলো ডক্টর ইউনূস, সেটা কি আমেরিকা? না, আমেরিকা নয়। সেটা আপনারা যার নাম নিতে ভয় পান যে দেশটি, সেই দেশটি এটা ঘটিয়েছে।
যার জন্য ইউনূস সর্বশেষ যে তার দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কারণ ইউনূসকে ক্ষমতা দেওয়া হয়েছে কোনোভাবেই, ইউনূস কোনো সময়ই, এবং উনি ওটাতে উদ্ধত ছিলেন, এটাতে উনি রাগান্বিত হয়ে যেতেন। ওনাকে যখন জিজ্ঞেস করা হতো ইন্টারিম সরকারের সময় কতদিন থাকবে, নির্বাচন কবে হবে, তখন খুব রাগান্বিত হয়ে পড়তেন যে নির্বাচন জনগণ যখন চাবে তখন হবে, আমরা অনির্দিষ্টকালের জন্য। অতএব উনারকে বসানো হয়েছিল যে 10 বছর 15 বছর না, তুমি আজীবন থাকো, দেয়ার ইজ নো প্রবলেম। আমাদের প্রবলেম হলো সেখানে আমাদের কাজগুলো তোমার করতে হবে। কিন্তু আপনারা যেই ভারতকে ভয় পাচ্ছেন, সেই ভারতই তো ইউনূসকে হটিয়ে দিল একটি নির্বাচনের মাধ্যমে, তথাকথিত বলবো। এই নির্বাচন যদি আমেরিকা যদি আপনাদের কথা শুনতো, যারা আপনারা চাকরি নিয়ে এসেছেন সরকারের, আমাদের ওয়াশিংটন ডিসি বসে আমেরিকার তাবেদারি করছেন, আপনাদের কথা শুনতো, তাহলে তো নির্বাচন হতো না। সেখানে ভারতের কথার বাইরে বিশ্বের কোন রাষ্ট্রই এখন যেতে পারে না, এবং ভারত অন্য রাষ্ট্রের কথা, মানে এই রাষ্ট্রগুলোর বাইরে যেতে পারে না। কোয়াডের কথা বলে রাখি, কোয়াড ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা শেখ হাসিনা নিশ্চয় সেখানে যাবেন না, নিশ্চয় বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু কোয়াডের মেম্বার হলো আমাদের প্রতিবেশী, এবং কোয়াডের মেম্বার হিসেবে তারা একদম সম। আমরা না হয় ছোট দেশ হিসেবে সেখানে গিয়ে প্লে করতে পারতাম না, শেখ হাসিনার ডিসিশন যে আমরা যেহেতু তাদের মতন এত শক্তিশালী রোল প্লে করতে পারবো না, আমরা যাব না। কিন্তু ভারতকে ডিঙ্গিয়ে সেখানে রাজনীতি কন্ট্রোল করা, মানে ইন্দো প্যাসিফিক জোনে রাজনীতি কন্ট্রোল করা, আরাকানে একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করা, এসবগুলো পরিকল্পনা হতে পারে, কিন্তু এই পরিকল্পনার এই খেলায়, এই গেইমে শেখ হাসিনা অংশগ্রহণ করেনি। ডক্টর ইউনূস অংশগ্রহণ করার প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন, কিন্তু পারেননি, ওনাকে চলে যেতে হয়েছে। অতএব ইন্টারনালি শেখ হাসিনার ডিক্লারেশনকে আপনারা যাদের পিঠ বাঁচানো, যান বাঁচানো চেষ্টা করছেন, এই ক্রাইগুলো আমাদের ইম্পর্টেন্ট না। আমাদের ইম্পর্টেন্সই হলো, আমি আর দুইটি বিষয়টাকে উল্লেখ করে শেষ করছি। ইতিমধ্যেই নীতিগত পরিবর্তন, বা আমি বলবো এই মুহূর্তে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে। এই ধোঁয়াশা সৃষ্টি হলে আপনি জানেন, প্রতিটি বিষয় আপনার নতুন কিছু ক্লিয়ার দেখতে হলে আপনাকে এটা ঘোলা করতেই হয়, বা ঘোলা হয় বা ধ্বংস হয়, সেখান থেকে বের হয়। আর দ্বিতীয়ত, ডিপ স্টেটের দৃষ্টিভঙ্গিটা একটু বলি। আমরা শব্দটা অতি ব্যবহার করছি লাস্ট 24 মাস ধরে। অতি ব্যবহার করার কারণটা হলো, মনে হচ্ছে যেমন আমরা যেমন স্টেট ডিপার্টমেন্ট বলি, আমরা যেমন হোয়াইট হাউস বলি, আমরা যেমন সিআইএ বলি, আমরা যেমন বঙ্গভবন বলি। নো, এটা অদৃশ্য, এটা কোনো স্ট্রাকচার নেই। এটা আছে কিনা সেটাও জানার উপায় নেই। আমরা বাংলাদেশের আমরা যত বেশি শব্দটা ব্যবহার করছি, এটা এত সহজ নয়। এই যারা পৃথিবীতে ধর্ম নিয়ে এসেছেন, তারা যেরকম ক্ষুধা তৈরি করেছেন, ক্ষুধা তালা, যেটা আপনি আছে সব চালাচ্ছেন, কিন্তু আপনি দৃশ্যমান নয়, ইউ ক্যানট টাচ ইট, ইউ ক্যানট সি ইট। এবং অতএব আমরা এই যে ডিপ স্টেটের কথা আমরা অতি কথনে বারবার বলছি, সেটার মৌলিকত্ব হলো যে এটা অদৃশ্যমান, কিন্তু এটা মহাপরাক্রমশালী। বাংলাদেশ সহ পৃথিবীর কোথায় তারা কি ঘটাবে, সেটা ঘটাবেই, এবং সেটার খেলোয়াড়কে সেটাও আমরা জানি না। সেখানে একটা বড় পরিবর্তনের কথা দেখা যাচ্ছে। সেই পরিবর্তনটার ইঙ্গিতটা হলো যে বর্তমানে বাংলাদেশের মানে আমি যেহেতু টেকনিক্যাল কারণে বলছি, প্রাক্তন প্রধানমন্ত্রী উনি তো আর আইসোলেটেড ব্যক্তি নয়, উনি তো পৃথিবীর রাজনীতির কর্নার গুলো, স্ট্যাম্প গুলো জানেন। অতএব উনি যখন ডিক্লেয়ার করে ফেলেন যে আমি দেশে ফিরবো, পারলে ঠেকাও, এটা ডিপ স্টেট ইতিমধ্যে জানে যে তাকে ঠেকানো সম্ভব নয়, এবং সেখানে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের কারণে 24 মাস পরে উনি বলেছেন। আর ভূ রাজনৈতিক স্বার্থে দক্ষিণ এশিয়ায়, স্পেশালি ভারত ও চীনের প্রভাব বলয়ের মাঝে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান যুক্তরাষ্ট্রের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে সেখানে অস্থিতিশীল দীর্ঘ সময়, যেমন আফগানিস্তানে অস্থিতিশীল দীর্ঘ সময় থাকলে আমেরিকার কোনো অসুবিধা নেই, কিন্তু এই ভূখণ্ড মানে বাংলাদেশে এই অস্থিতিশীল পরিস্থিতি তথা আওয়ামী লীগের মতন শক্তিশালী একটি রাজনৈতিক গোষ্ঠীকে বাইরে রেখে সেখানে তারা দীর্ঘকালীন কোনো কিছু
তৈরি করতে বা স্থিতিশীল থাকতে পারবেন না বলেই পরিবর্তন হয়েছে, এটাই আমার ধারণা। ধন্যবাদ।